লজ্জায় ঘৃণা ঢুকে গেছে। যে সংসারে বউ কাপড় বউ বাকিরা সেই সংসারে ব্যভিচার করতে না দেখে চোখ কান বন্ধ করে ছোট না আমি সাজতে পারবো। আজ কতদিন পরে তুমি গানটা গাইলে, বড্ড ভালো গাইতে, আর একবার গাও না গেটে গেটে তো তাই না অসম্ভব। দুর্গা বিয়ে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, এখন আমি ওইসব করতে পারবো। আরে বাবা কে তোমাকে করতে বলেছে? আমার বোনের বার্থডে পার্টি আমি করবো, এবং কিভাবে করবো তার প্রপার ডিরেকশনটা আমি যথাসময়ে এসে দিয়ে যাবো। কেমন? যে মহেশ মল্লিকের হাত দিয়ে সামান্য জলটুকু বলতে চাই না, সে হঠাৎ তোমার কোন জাদুর বলে আমি জলের মতো পয়সা খরচ করতে রাজি হয়ে গেল না। তোমাদের এই ভাই বোনের মধ্যে সম্পর্কটা নেই, আমি মাঝে মাঝে ভীষণ ভাবি রক্ত সম্পর্ক ভাই বোনের মধ্যে যে একটা রক্তের টান থাকে জানি, কিন্তু তোমাদের মধ্যে কিসের টান লাগে? রক্তের টান না রক্ত গরম করার টান? সামান্য 7,000 টাকা মাইনে শ্রমিকের পক্ষে 2,000 টাকা খরচ করে বউকে বিউটি পার্লারে পার্টির বিউটি সালানো আমার পক্ষে সম্ভব নয়। শুভম, তুই জানিস না ও কেন টাকা চাইছে? আমার জানার প্রয়োজন নেই ভাই। বুড়ো বাবা আমি তুমি বসে বসে খাওয়াতে কালি কালি টাকা বাঁচা বাঁচা আর সামান্য বইয়ে টাকা দিতে পারে না। তো আলাদা নয় শুভম, ও সর্বনাশ থেকে ছুটি চলেছে। ঠিক আছে টাকা বাঁচায় তাহলে কেউ তাকে ধরে রাখতে পারে না দাদা। সে আমাদের দিকে ছুটে যাবে। কি বললে? বৌদি আজ আমাদের বাবা মা তোমার কাছে খাওয়া সেই খাওয়ার খরচাটা
সুমন, তুই বলতে পারিস এখন আমি কি করব? কেমন করে বুঝাবো ওই অবুঝ অশৃঙ্খল লাভলিকে? এক এক সময় মনে হয়ে ওঠে ওই শয়তানকে খুন করে নিজেকে আমি শেষ করে ফেলি। আমি জানি মনের মনে গিয়ে আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে, দুর্ঘটনাটাকে নষ্ট করে দিয়েছে। আমি বুঝতে পারি আমার কাছে কেড়ে নিতে চাইছে। সব হচ্ছে আমি কিছু করে উঠতে পারছি না। তুমি আমাদের কাছে থাকবে, তুমি আমার কথা দিলাম আমি সবসময় তোদের পাশে পাশে থাকবো, তোদের পাশে পাশেই থাকবো। গন্ডগোল হয়ে গেল। অনেক কিছু সবার মাঝে ভালোবাসা লুকানো আছে, শুধু পরিস্থিতিতে সেগুলো খুঁজে নিতে হয়। ভালোবাসায় রঙিন হয়ে সুন্দরী হয়ে ওঠে। জীবনের ভাবনা জীবনে
দেখছো? 6:30 বাজে বলে 6 কিলো। তাই বুঝি? প্রত্যেক স্ত্রী তো তার স্বামীর ভালোবাসার রঙে রঙিন হয়ে ওঠে, তাই তো সে সুন্দরী হয়ে ওঠে। ভুলে গেছো? এই কাগজে তুমি সই করবে না। ওটা কোনো সাধারণ কাগজে নয় গো বৌদি। ওটা তোমার শ্বশুর মশাই করা এক মূল্যবান দলিল। ওই দলিলে লেখা আছে ছোট বাবু অবর্তমানে সমস্ত সম্পত্তি মিশনের নামে চলে যাবে। তাই বলছি ছোট বাবুকে যে বিয়ে করবে তার নামে সমস্ত সম্পত্তি অধিকার দিতে হবে। কিন্তু ওই দলিলে বৌদি মনে করবি সই করে অধিকাল আমার স্বামীর মতো দেখতে, সত্যি কেউ আমার স্বামী নাকি রাজা মস্তানের ছদ্মবেশে? আমার ঘরে কোনো লোক মানে তুমি? হ্যাঁ, তুমি কেমন আছো বিপন্নদা? ভালো। একটা অসুস্থ বিকলাঙ্গের নিয়ে যতটা ভালো থাকা যায় আমি ঠিক ততটাই ভালো আছি। হঠাৎ করে চাকরিটা না পেলে আমাকে হয়তো পুরো অনিশ্চয়তার মাঝে হারিয়ে যেত। আমাকে তুমি ক্ষমা করে বিগতটা। সেদিন আমি না বুঝে বস্তু করে অন্যায় করে ফেলেছি। আমি বুঝতে পারিনি আমার বৌদি ষড়যন্ত্র করে। থাক না দুর্গা, মৃত্যু প্রায় শুকনো চারা গাছের গোড়ায় আর সহানুভূতির বাড়ি সিঞ্চন করে কি লাভ? আজ তো তুমি অনেক সুখেই আছো, আজকে ভালো বর পেয়েছো, অনেক বড় সংসার, অনেক অর্থ সম্পর্ক। হ্যাঁ, এগুলো তো কোনো কিছু আমি কোনোদিনই তোমায় দিতে পারতাম না। আজকে আমি কেমন সুখী আছি তা যদি তুমি জানতে পারতে। সেই জন্য গতবার আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ। হ্যাঁ, যে কারণে আমি এই বাড়িতে এসেছি, যে লোকটা কিছুক্ষণ আগে কোনো বাড়িতে ঢুকেছে, সে একটা কুখ্যাত পুলিশ মামলা, তাকে তুমি আমার কি বললে দিগন্তদা? আমার ঘরে একটা খুনি? কই, না না, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে দিগন্তদা। আমি নিজের চোখে দাঁড়িয়ে বাড়িতে ঢুকতে দেখেছি। কিন্তু আমি বলছি আমার ঘরে কেউ ঢুকেনি। আলি হাতে ফিরে যাওয়ার জন্য কিন্তু আমি এখানে আসছি। আপনি যদি স্বেচ্ছা স্বীকার না করেন তাহলে কিন্তু আমি আমার আইনে ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য। একজন গৃহবধূর ক্ষমতা কোথায় আপনার জানা নেই ইন্সপেক্টর সাহেব? আপনি যদি বাধ্য হয়ে আমার ঘরে ঢুকেন, এখন আমি লোকজন জড়ো করে আপনার এই মুখোশটা যে আপনি আমার ইজ্জত নিতে এখানে এসেছেন। শ্রী দুর্গা, তুমি না একজন গৃহবধূ, আদর্শ করার স্বপ্ন নিয়ে না তুমি এই বাড়িতে এসেছো, সেই তোমার মনোভাব এত ছোট হয় কি করে? আজ আমার ভাবতেও অবাক লাগছে যে একদিন তোমাকে আমি ভালোবেসেছিলাম।
করলাম তোমাকে, কারণ সরি ফর মি, নিজের জন্যই আজ আমায় দুঃখ হয়। বাবা আজ কিন্তু তুমি আমায় কোনো বাধা দিতে পারবে না, তোমার ঘর আমি সার্চ করবো। আমার স্বামী শুয়ে আছে, তুমি বিশ্বাস করো দিগন্ত দাদা ওই ঘরে কেউ নেই। সে তোমার স্বামী আগে আমার খুঁজে ফেলা আছে। দিগন্ত দাদা আমার কথাটা শোনো। তুমি বুঝলি ছেড়েছে। আমার স্বামী শুয়ে আছে, এবার তোমার বিশ্বাস হলো তো দিগন্ত দাদা? সরি বলিবা, আই এম ভেরি সরি। তোমার স্বামীকে দেখে আমি অবাক হয়ে গেছি। আসলে আমি সেই পরিবারের রাজা অবস্থা অনেকটা স্বামীর মধ্যে দেখি। দিগন্ত দাদা যাচ্ছি অসময়ে সে বিরক্ত করার জন্য আমি স্মৃত তোমাদের নাম বলতে বলবো মুখের সামনে বড় এই কামনা দিগন্ত দাদা এইভাবে আমাকে বলার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাকে আমি ছোট করবো না। আমি যদি কোনোদিন সুযোগ পাই তাহলে প্রতিদান আমি ঠিক দিয়ে দেবো। সেই প্রতিদান যদি আজই আমি আপনার কাছে চাই, বলুন কি প্রতিদান চান? এই বাড়িতে আমার পদে পদে বিপদ, সেই বিপদ থেকে রক্ষা পেতে আপনাকে যে আমার বড় প্রয়োজন। সে কি? বিশ্বাস করুন, আমার স্বামীকে ওই শয়তানটা বেড়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর বলে গেছে যদি আমি একটা মেয়ে সই না করি তাহলে আমাদের দুজনকে যে এত পুড়িয়ে মারবে। ওই দেখুন পড়ে আছে সেই দলে। সে কি? আমি বলছিলাম আমার স্বামী যতদিন না ফিরে আসে ততদিন আপনি যদি আমাকে সাহায্য করেন। আমাকে আপনার স্বামীর বর্ষি দিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ। বেশ, আমি শুধু আপনার স্বামীর বর্ষি দেব না, আপনাকে আমি সব রকম বিপদ থেকে রক্ষা করবো। আর ঈশ্বরের ক্ষমতা নেই আমাকে তোদের হাত থেকে বাঁচা, যদি না ওই দলিলটাই সই করিয়েছে। এই আমি শেষবারের মতো বলছি, ওই দলিলে সই করবে কিনা? আমার স্বামী যখন একবার বলে দিয়েছে তখন ওই দলিলে আমি সই করবো না, করবো না, ওর আচার কর, সবাইকে শেষ করে ফেলবো। শেষ করে দাও। এখন আমি সবাই আমাকে মেরেছে, তুমি আমাকে সেই দলিল মারো, শেষ করে দাও দলিলটাকে, তুমি শেষ করে দাও। সম্মুখী ধারণ করে আমরা সারে সর্বনাশ করে ছেড়ে দেবে।
ছেলে ব্যাপারে কাউকে মানা করাতে হবে এই মারা আমাদেরকে চোখ রাঙানি আমরা শুধু কচি নাচা নালে আমরা কচি জাটা করে দেও নাচিয়ে ছাড়ি দেখবি আমাকে টয়লেটে ডাকো বলো ফেন্দি মনি মন লাগি এদিকে আবার আই তোলো আয় আয় প্রায় দেরে গোগাটাকে নাচাবি না এই দেরে গোগাটাকে নাচাবি আরে দেরে গোগা নাচ রে নাচে বাবু তুলে রে আরে ছোটে না শুনেছো ছেলেরা পুরুষদেরকে বা ছেলেকে রেপ করেছে আমরাই হলাম এই দেশে একমাত্র সৎ নাগরিক তাই আমরা ভাবছি এবারে ভোটে দাঁড়াবো এবারে ভোটে দাঁড়াবো মন্ত্রী এখন পর্যন্ত যদি আমরাই থাকি আরে দেশটা দেশ থাকবে না গো একেবারে স্বর্গ হয়ে যাবে গো স্বর্গ কি হলো গো বৌদি মনে ওদের কচি কচি কিছু হলো কচি হবে কেন মেলো ওই যদি কচি বাপটা প্রত্যেকদিন নাইট ডিউটি পরে রইলো তাহলে কচিকে ওপর থেকে পরে হবে নাকি না হায় রে মোদের পাটা মানুষগুলো না থাকলে আজকে দাদা সত্যি আমার সর্বনাশ করে দিত আজ আমার সত্যি হয় ওই মানুষটা সত্যি আমার দাদার তো যা করবে আর রাজা ফিরে এলে তার ধরে এখান থেকে আমি বাইরে যাবো আমি পালিয়ে এসেছি আর কোনোদিন আমি পালিয়ে ফিরবো না রাজা তুমি ফিরে এসেছো রাজা তুমি ফিরে এসেছো আমার কাছে করতে লাগছে না তুমি এমন করছো কেন রাজা তুমি কি আমাকে চিনতে পারছো না আমার বলে কিংবা আমি কি সকলে তোমার আগে দেখতে আমার দিকে শুধু একটিবার ভালো করে চেয়ে দেখো রাজা তুমি ঠিক চিনতে পারবে আমি তোমার ছবি রাজা আমি তোমার ছবি আমার তো তুমি বলে ছিল না কাজে শুধু একটা বউ না 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 আসলে কেউ নেই কিছু নেই আমি পালাই কেন আজকে আমাকে চিনতে পারছো না রাজা কেন তুমি আমার বোকা বোকা করে কথা বলছো কি হয়েছে তোমার বলো রাজা বলো কি হয়েছে রাজা বলো রাজা বোধ হয় পুলিশের হাতে মারবে
পরে বা পরে খেয়ে পাই বাকি সময় দিদির নামটা মন থেকে মুছে ফেলে আমি পেতা পারি। আর তাই তো তোমাদের কাউকে কিছু না জানিয়ে আমি লুকিয়ে লুকিয়ে একদিন দিদির বাড়ি গিয়েছিলাম। কেমন আছে রে? তারা বাবা বাবা স্বামীকে মেনে নিয়েছে তো আমার কথা জিজ্ঞাসা করেনি, জানতে চাইলে বাবা কেমন আছে? চুপ রাখতে বল। তোমার কোন প্রশ্নের জবাবটা আমি আগে দেবো সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। মানে মা তোমার মেয়ে যে এখন অনেক বড় বাড়ি বউ হয়েছে গো মা। বাবা তোমার স্বামী কাছে করতে কি তোমার মেয়েতে এখন দামি দামি শাড়ি পরে গা ভর্তি সোনা হিরে কয়লা পরে যেন রাজরানী সেজে হয়েছে। আর আমি যেতেই দিদি আমায় কোথায় খাবে কোথায় বসাবে তাই নিয়ে একেবারে ব্যস্ত। এক খাবার আমার চোখের সামনে কেটেছিল যা কোনদিন আমি চোখেই দেখিনি না, চোখেই দেখিনি। আমার চোখে চোখ রেখে ওই কথাগুলো আর একবার বলতো বাবা। মা আমি তুই কি রে? তোকে সে ছোট ছোটবেলা থেকে বড় করেছি, বলে কিন্তু মানুষ হয়েছি, তার তোর মনের কথা আর মনের ভাষা আমি যাকে ভালো করে বুঝতে বল। খারাপ হয়ে গেলাম মা। এত চেষ্টা করেও আসল সত্যটাকে আমি গোপন রাখতে পারলাম না। দুঃখে তার জীবন মরা সুখ কি কখনো তার পাশে আসে বাবা? তার মানে এতটুকু সুখী হয়নি বাবা। শয়তান মহেশ বলে দিদির জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। আমি অত্যাচারের ভয়ে জামাই বাবু বাড়ি থেকে পালিয়ে গেছে। সেই দুঃখে আর আতঙ্কে আমার দিদিটা কোথায় একেবারে শেষ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। না মানে ঢাকার করা বাজারটা পাই। বাজার করে টাকা নাকি আমার জন্মদিন বলে আপনার টাকা বাহানা করছে? ভয় নয় বৌমান, আমার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। তাহলে চক্ষু লজ্জাটা আপনার আছে দেখছি। তোমার মতো হয়তো নেই। মানে বলছিলাম তুমি যদি নিজে বাজারটা করতে যেতে তাহলে দোকানদার তোমার কাছে বোধহয় কোনো পয়সা চাইতো না। মানে যে পোশাকটা তুমি পরে আছো বৌমা ওই পোশাকে বাজারে গিয়ে দোকানদারের সামনে গিয়ে দাঁড়ালে দোকানদার বিনা পয়সাতে তোমার সাথে বলবে আপনি আমাকে আজে বাজে কথা বলছেন? মান অপমান জ্ঞান তোমার আছে আর তা যদি থাকতো তাহলে এরকম একটা বাজে পোশাক পরে শ্বশুরের সামনে আমাদের কি বললেন আপনি? যে কোনো পরিবারে যে কোনো গৃহবধূ যদি এমন অন্ধ কোনটা আসল আমাকে দেখে একবারও মনে হয় না যে কোনটা সৎ আর কোনটা সুন্দর। তুমি সর্ব শিক্ষিতা ছিলে বলেই তো আমার মাকে অনুকরণ করে এই পূজারি কাজটা করতে। কিন্তু বৌমা হলো ইংরেজি স্কুলে পড়া উচ্চ শিক্ষিতা, তার উচিত শিক্ষার বিচারে তার পূজারি থেকে পয়সার সাজটা বেশি আকর্ষণ। আর তাই তো তোমার ছেলে তোমার থেকে আবেগে ছুটে এসে তোমার মা মা বলে জড়ি ধরতে পারবে, কিন্তু এদের ছেলেমেয়েরা তা না করে কি বলবে? ওই দূর থেকে শুধু বলবে হাই মামি আর হ্যালো মামি। এত বড় অপমান তোমার এই সুন্দর নরঞ্জনা ওই পুরো সপ্তাহে বাতালে অক্ষত থাকবে না সেটা প্রয়োগ করতে আগে নিজের গালে
কেটে ফেলে দেবে। আজও বলবে যে ভাইয়া তুমি যে এদেশে কাপুরুষদের মতো বউ পিটিয়ে শাস্তি দাও তোমার কাজ জানে আপনি বন্ধুকে একবার থানায় গিয়ে কমপ্লেন করে একবার ঘর শুদ্ধ সবার কোমরে দড়ি পড়বে তাই যদি হয় তাহলে তুমি আমার বাবা জুতো মারতে গিয়েছিলে কেন? তুমি তো লাগলে দুটো মানে কিন্তু একটা মানুষ কতখানি অপমানিত হয়ে যায় তবে এই কাজ করতে পারো তাকে তুমি আন্দাজ করতে পারছো বড় সরি বুঝা সরি তোমাদের ফ্যামিলি ম্যাটারে আমার মাথা মারাটা উচিত হচ্ছে হ্যাঁ এ মানে লাভলি আমার মাথাটা দেখেছিস বুঝতে পারছি না বুঝতে পারছো না এই তো আমি একটু আগে দেখলাম না বুঝতে পারছি না তাই মানে যে কোনো কারণে ঘরে পড়ে গিয়ে আমার মনে খালি আমি পেয়ে দিল না কিন্তু আলাদা কোনো জায়গায় করে থাকে সেটা এখন অফিস অজানা হয়ে গেছে মানে? কি বলতে চাইছো তুমি? তুমি কি আমাদেরকে সন্দেহ করছো বৌমা হরিণ মশাই এসে বৌমার ঘরে ঢুকে পড়ছিল যদি কিছু হয়ে থাকে বলো। কিন্তু তার আগে তো আপনার সাথে সাক্ষাৎ হয়ে যেতে চাই আমি আপনাকে প্রণাম করলাম দুর্গাপুরের কুশল সম্পদ জানালাম তার মানে কি বলতে চান আপনি? মানে বলছিলাম অভাবে অনেক ঘর মানুষ নেই সবার নষ্ট হয় ভাইয়া আর সেই অভাবে ফেরে ফেরে আমার প্রণাম করবার শুনবি যদি তোমার বাবা মার মধ্যে মানে হাত সাপায় এই যে মশাই, খবরদার, আমার বাবা মা আমার কাছে দেবতা আর সেই দেবতা অসম্মান করলে আমি কিন্তু ভুলে দিতে বাধ্য হবো। আমি একজন আমার বস আর আমি আমার কারখানার একজন কর্মচারী। এই শোনা এত বাহাদুরি দেখাতে হবে না তোমাকে আর আমার সাজ করলে তো সঠিক জায়গা কি যারা চোর তারা শুধু আমাকে চোর ভাবে লাগলি কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস আমার বাবা মায়ের ন্যূনতম কাজ করতে পারে না। তুমি বিশ্বাস করলেও ওরা তো করো না করো তাই ওদের কথার মতো তুই আমাদের পরীক্ষা করে দেখ বাবা আমাদের পরীক্ষা করে দেখ দেখো না মা না তা হয় না। আমি বলছি বড় তুই আমাদের ছাত্র সত্যি রোগী পুরী কাছে চলে ভাই ভাই বাবা আমাদের বাবা এই শোনা তুমি তোমার বাবাকে সাজ করো আমি তোমার মাকে সাজ করো এ কি তোমার পকেটে মারি দেয় বলো ওই তো ওদের
তোমার বললে যখন তোমার পরকে তুমি এত কম কষ্ট করে দিল সেই রাতে আমার সুস্থ করে দিয়েছে সেই কথা আমার
যদি কোনোভাবে রোধ করে আমার আসল পরিচয়টা জানতে পারে তাহলে আমার বিপদ হবে। কিন্তু তুমি চলে গেলে আমার বন্ধু বলেছে আরো ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে দাদা বাবু। বাজারটা তোমার ভয়ে ভয়ে এসে বললে তার খাবার ফুটিয়ে বসে আছে। তুমি চলে গেলে সরকার আমার হইতে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিতে বন্দি বাড়ির উপর অমানুষি অত্যাচার। আমি আর সহ্য করতে পারছি না বাবু। নিজের হাতে গোলা পিঠে করে মানুষ করা সেই ছোট বাবুকে ওই অফিসার হাতে মার খেতে আর খেতেও সহ্য করতে পারছি। পাঁচশো শয়তানটা আমাকে মেরে ফেলে। ওই নিয়মে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অসহায় আমার ছেলেটার কাকল আর কোরআন শুনে গেছি। আরে মরে মরে শুধু ঈশ্বরকে ডেকে ডেকে বলছি ঠাকুর এই মহাপাপিটার সাদারিতে কবে তুমি উদয় হবে দয়াময়, কবে তুমি উদয় হবে। তোমার আমার এই কাতল পার করা ঈশ্বর শুনে দেব রাজাবাবু। আর সেই জন্যই তো এই সংসারে রক্ষা করতে করে তোমাদের ঈশ্বর তোমাকে এই বাড়িতে পাঠিয়েছে। মাধুরীটা তুমি কিন্তু ভুল করছো। তুমি যে আমাদের কাছে দেবদূত করা যাবো তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আপাতত এই বাড়ি ছেড়ে চলে যাবে না। তারপরে মানুষ মল্লিক হয়তো আমার বৌদি বাড়িকে একবারে শেষ করে দেবে রাজাবাবু, একেবারে শেষ করে দেবে। না মাধবদা না, মহেশ মল্লিক আমার ব্যবসায়ের সামান্যটুকু যদি ক্ষতি করে তাহলে আমি তাকে কেটে টুকরো টুকরো করে ফেলব। দয়া লাগে সাহেব, আমি বলছিলাম কি আমার মতো এখানে থাকা ঠিক হবে না। না মানে আমি একজন গন্ডা মুস্তান সমাজ বিরোধী, সমাজের সব থেকে নোংরা আবর্জনায় মানুষ আমি। তাই আমার সোয়ালেকে যদি আপনার দেহ মন অপবিত্র হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। বন্ধু আর 15 মিনিট হবে মিলন।
আমাদের মন্ত্রীকে আমার বাড়িটা ছুটি বাড়ি রাজার প্রেমিকার কাছে গিয়েছে। আমি মহেশ ভাই বলছি না না যে ছোটরে তোকে বড় প্রাণে ভালোবাসে তাকে তুই ভুলে কিনা এক বিশ্বাসকে করার আপন করার কথা ভাবছে। অপরাধ নিয়েও না দেখো, অপরাধ নিয়েও না। শুধুমাত্র নিজের বেঁচে থাকার তাগিদে আমার নিজের স্বামীকে ভুলে আমি ওই রাজার হাত ধরতে বাধ্য হয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দিও ঠাকুর, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমায় আমি ক্ষমা করবো। কর্তব্য আমাকে এখানে আটকে রাখতে চাইলেও বিবেক যে আমাকে হাত ছাড়িয়ে দিয়ে থাকছে, সেই বিবেকের টানে আমি সেই আবার পুরোনো জায়গায় চললাম। না রাজা, আমাকে এইভাবে ফেলে রেখে তুমি পালিয়ে যেতে পারো না। পালিয়ে নয় ব্যবসায় আমি আপনার স্বামীকে খুঁজে আনতে চললাম। কিন্তু তার আগে যদি আমি হারিয়ে যাই, ঈশ্বরের রাস্তা আর নিজের প্রতি ভরসা করতে চাই। দেখবেন আপনার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। এই মহেশ মল্লিক ট্রাই করে দেখা বুঝলে হয় আসুন ইন্সপেক্টর আসুন। আমি বলেছিলাম না যে আপনার খুঁজে ফেলে আসেন রাজাবস্থা আমার ভাইয়ের ছয় চলেছে। শুধুমাত্র এখানে লুকিয়েই থাকবে আমার ভাইয়ের বউটাকেও রীতিমতো নিজের বউ বানিয়ে ফেলেছে। যা সারা ও ভগবান না রাজা, সেটা আমাকেই তদন্ত করতে দিই। ওরা তখন থেকে আমাকে রাজা রাজা বলতে চাইবো। আমি রাজা বলে তুমি তো রাজি, তাই না গো? রানী তো তুমি আমার মনের রাজা। এসো, তুমি আমার হাত ধরে আমার ঘরে এসো। এদিন আমার ধোকা দিলেও আজ কি পর্যন্ত আমার ধোকা দিতে পারবে না তোমরা। আমি বলছি ও তোমার স্বামী নয়, অবিকল তোমার স্বামীর মতো দেখতে ও রাজা। আমি স্বীকার করছি ও রাজা, কিন্তু কেন কেন ওকে আমি স্বামী সাজিয়ে ওই বাড়িতে রাখতে বাধ্য হচ্ছে? তুমি কি সেটা জানো? আমার ভাইটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এমন একটা বলিষ্ঠ পুরুষকে নিয়ে যে এই গোদামে যাবার জন্য আমি তোর জীবনটাকে ছেড়ে ছেড়ে ফেলবো। আর এক পা বাড়ালে আমি কিন্তু গুলি চালাবো। You are under arrest. এবারে দেখো কি হয়। কাঁদবেন না ব্যবসায়ী, কাঁদবেন না। এই দুনিয়ায় কোনো চেন নাই এই রাজা মস্তানকে আটকে রাখে রাখে। আর একটা কথা কান খুলে শুনে রাখ মহেশ মল্লিক।
কারোর জন্য কিছু করা আমার পক্ষে সম্ভব না। তবে একজন পুলিশ অফিসার হিসাবে আমি আপনাকে কথা দিতে পারি, আপনার হাজবেন্ডকে আপনার কাছে ফিরে দেওয়ার জন্য আমি আপনার চেষ্টা করব। হ্যাঁ চলি। ও সম্পত্তি আমার নামে লেখা থাকলেও ও সম্পত্তির আসল মালিক হলো আমার স্বামী। তাই আমার স্বামী না ফেরা পর্যন্ত দলিলে আমি কিছুতেই সই করবো না। শয়তান, কিছুতেই না, কিছুতেই না। এই সংবিধান পাওয়া যায় আমি এই সম্পত্তিটা
মহেশ আর বাবা ওই তো খেলি দিও মহেশ আমাকে ঘটনার মধ্যে বাবা আর কি মারা গেছে ওই বড়বাবু আপনার দেওয়ালে বস্তায় বই কঙ্কাল মারছি বাবা আমি আপনার ছোট ছেলে অভাবী ছিল বলে মা তুমি আমার গৌরবের হ্যাঁ বাবা সেদিনের সেই ছোট্ট খাওয়া আছে আমার এত বড় হয়ে গেছি কোথায় আমার গৌরব ওই বড় মানুষের মানুষের অত্যাচারে হয়ে সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে এই কথা শোনার জন্য তুমি আমাকে বাঁচিয়ে অভিরামের মতো বাবার আমার জীবন থেকে হারিয়ে গেল অভিরাম আমার কে কথা অভিমান বাবার মতো দেখতে আমার সন্তান ওর যখন 5 বছর বয়স তখন একদিন অভিরাম স্কুল থেকে ফেরার পথে একদম যাযাবর তাকে করে নিয়ে পালায় এবং ওই রাজাকে আপনার হারিয়ে যাওয়া এক সন্তান অভিরাম দিগন্তদা তুমি এই বিষয়ে আর কোনো সন্দেহ এটি দিগন্তদা তুমি এখানে অনেকক্ষণ আগে এসেছি এবং এই বাড়ির মর্মান্তিক কাহিনী শুনে আমি পুরো বাধ্য হয়ে গেছি বয়স বলে যে এত বড় চিন্তা সেটা আমি ভাবি এসব কথা এখন ভাবতে হবে না। কিন্তু রাজা কোথায় দিগন্তদা রাজা নাকি কৃষি খবর থেকে পালিয়ে গেছে এর টাকা দিগন্ত বিশ্বাস হাত থেকে পালিয়ে যাওয়া আমি রাজাকে পালিয়ে দেবো সাহায্য করেছি দিগন্তদা কি বলছো তুমি তুমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছো যারা আইন হয়তো আমাকে বেইমান করবে। কিন্তু আমি কেনাডা দিয়ে গেছি। আর সেজন্য তো মহেশ মল্লিকের মোকাবেলায় আমি রাজাকে ওই রাজায় যদি সত্যি আমার অভিমান হয়, তাকে আমার কাছে ফিরিয়ে এ কি বলছেন না তুমি আমাকে এদিকে সেই ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারলেন না কেন তার মানে তুমি আমারই বন্ধু কর্ণের বন্ধু বিশ্বাসের বাবা কারণে যুদ্ধে সেই দুঃখে মাও মারা যায়। আর আমি মামার একটা দিকে পুরো রকমের পাচ্ছি আমার ভালো আমি আপনাকে ওই মহেশ মল্লিকের সমস্ত কুলকেন্দ্রের সাজা আমি তাকে দেবো তার আগে চলো দিগন্তদা তার আগে চলো সবাই মিলে আমরা ছুটে যাই আমার স্বামীর সন্ধানে আজ কিন্তু নয় মাস বিহার বড় বড় ভাইকে নিয়ে কারখানায় আসে এটাই আমাদের পালানো চলে এসো ডাকলে বেশ তুমি চায় দাঁড়িয়ে আমি আমার স্বামীর সংসার সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করবো মাত্র 5টা মিনিট আমি তোমার কাছে ভিক্ষে চাই কি ব্যাপার করো বিরোধীদের ফাঁকি দিয়ে তুমি হঠাৎ বাড়ি চলে এলে কেন আপনার ডিউটিতে আমার জীবনের শেষ কর্তব্য পালন করা আমাকে ভীষণ জরুরি স্যার তার কারণে আমি আমার চাকরিতে রিজাইন দিয়ে আমার শেষ কর্তব্য পালন করতে না কি আমার বক্তব্য যে জানতো তুমি চাকরিটাই ছেড়ে দিলে একজন মানুষ শুধু আমাকে ভালোবেসে তার আত্মীয় স্বজনদের ছেড়ে একটা বছর আমার পাশাপাশি থেকেছে আজ আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় তাকে শেষ বিদায় জানানো কি আমার কর্তব্য নয় স্যার কি বললে
জানি লাভলি, আজ আর তুমি আমার এতটুকু ভালোবাসো, আর আমি তো তোমাকে সে আগের মতোই ভালোবাসি। আর সেই জন্যই তো অভাবে তাহলে না তোমার যে গয়নাগুলো অনেক বন্ধ রেখেছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়ে আমি তোমার হাতে তুলে দিতে। তুমি আমার গয়না? ওর কথা কি বেশি পাতা দেনা লাগে? ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে লাগে? না স্যার, আমি তাকে কোনো ব্ল্যাকমেল করছি না, বরং আমাদের দুটি জীবনে মেলবন্ধন ঘটিয়ে নিজের জীবনটাকে আমি ব্ল্যাকলিস্টে ফেলে দিলাম। তাহলে আমি যা আমার মতো ভিখারি পুরে ঘর ছেড়ে অফার সুখে রাজপথে গিয়ে রাজধানী ওই সামনে যাও। আমি তোমায় হাসি মুখে বিদায় জানালাম লাগি, হাসি মুখে। চলে আসি আপনি ওর অভিনয় থেকে রোজা টাইমে সব মানে হয় না। চলে যাওয়ার এই পরিবারের মান সম্মানকে পথে ধুলোয় মিশিয়ে দিয়ে এবারে বউকে নিয়ে আমি তোমায় বুঝতে পারি দিতে দেবো না। ওদের কি যেতে দে শুভম? না দাদা, নিজের অভিমানের বসে নিজের অধিকার নিয়ে তুমি কারোর সাথে আপোষ করো না। শুভম, ওদিকে তুমি চলতে আপনি না, ওই জন্য তুমি তোমার অবাধ ছাড়িয়ে আর আমি আজ এই শয়তানকে বুঝিয়ে দিচ্ছি অন্যের ভালো ভালো পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ভয়ঙ্কর। শুভম, মহেশ মল্লিকের গায়ে হাত তোলার পরিণামটা কি হতে পারে এবার বুঝতে পেরেছিল ভাইয়া। এবার চলে আসুন আপনি। যদি আমি মরে যেতাম তুমি আমার কথা দাও দাদা, বাবাকে আবার তুমি কিন্তু বাবা মা ফিরে আসে যখন তোর ভোট করবে তখন আমি ওদেরকে কি জবাব দেবো? তাদের শুনো নিজের ভাইকে সন্ধান করতে বহু দেশে চলে গেছে, সে আর কখনোই ফিরবে না, কখনোই না। কথা বলছি না কেন রে ভাই? তোর চোখটা স্থির হয়ে গেল কেন? পরে কিছু কথা বলো ভাই, একবার কথা বলো, একবার। তোমাদের জন্য জনগণকে বলবো কি করে Happy birthday,
তোমরা কত ভিক্ষা করছো বুঝি? এই দাও, আমি তোমাকে 10 টাকা ভিক্ষা দিলাম। বহুদিন আগে অনেক ছোট্ট দাদার মমতার গরম কিনে চরমতলায় গিয়েছিলাম। সেখানে তুমি বোন পায়টা যাচ্ছিলে বোন কি করে হাতে আসে সেই মধ্যে ওদের দুই বোনের হাতে গরমকে পরিষ্কার করে। তারপর হঠাৎ একটা কালবৈশাখী ঝড় উঠলো, আর সেই কালবৈশাখীর তাণ্ডবে সব কিছু থাকি। আর এই কঠিন প্রশ্নের উত্তরটা একমাত্র দিতে পারবে আমার দাদা। দাদা একটি গাধা নিজেদের রক্তকে যখন তোমার নিজেরাই কিনে ফেলেছে তখন তোমার এত আপত্তি কিসে করবে? আমি পরিচয়টা বুঝি শুনে বুঝি আমার প্রতি ঘৃণা ধরে বুঝি, তাই না? এই সমাজেও তাই করে। তবু আমি ভগবানকে ধন্যবাদ জানিয়ে বলি, ওগো ভগবান, তুমি কত না করোনা ভয় এদের মতো সুস্থ মানুষ না করে আমাকে তুমি হিজড়ে করে পৃথিবীতে পাঠিয়েছো। এদের মতো সন্তানদের লাঠি ঝাঁটা খেয়ে আমাকে তো পথে পথে বিক্রি করতে হয়নি। সে কি বলে তুমি নিজেদের সন্তানটা ওনাদের পথে নামিয়ে দিয়েছে? আমাদের ছেলে আমাদেরকে ঘরকে তাড়িয়ে তাতে কি হয়েছে গো বাবু? তোমাদের যখন এই ঝুমড়িকে নকল পরিচয়টা মুছে দিয়ে তোমাদের মেয়ে গৌরীর আসল পরিচয়টা দিয়ে তখন তোমাদের মেয়ে এই গৌরী তো তোমাদেরকে মাথায় করে রাখবে গো। কি গো মেয়ে, রাখবে না? না, শুধুমাত্র হাতের উল্কি দিয়ে আঁকায় ত্রিশূলটা দেখে প্রমাণ হয় না যে আমি অবশ্যই হারিয়ে যাওয়া মেয়ে গৌরী। এর জন্য আরো প্রমাণ চাই, প্রমাণ। আমি তবে বইয়ের কাছে যাবো, আমার বইয়ের কাছে বইয়ের কাছে নয় রে পাগলা, তোকে একেবারে আমি ওই ভগবানের কাছেই পৌঁছে দেবো। তোমার সবাই তোমার চাইবো ও এখন আমার শিকা, আর তোকে একেবারে আমি স্বর্গে পৌঁছে সত্যি কথা বলো তো দাদা, সত্যি কি আমি তোমার নিজের মায়ের পেটের বোন?
আজ আমি সত্যি বলছি তুই আমার নিজের বন্ধু ওই ছোটবেলায় তোকে এক চরকের বেলা থেকে আমার বাবুজি তোকে ঘুরিয়ে এনেছিল এরপর কিন্তু অফিসার করবে মা এরপরেও তুই কি মুখ ফিরিয়ে থাকবি মা? মা আমার সেই মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় সে তার শ্বশুর আর শাশুড়িকে পুকুরে আগুন করে রাখে। আমি এসেছি বাবা, আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কিন্তু এই চোরটাকে ফিরিয়ে নিয়ে তোর আমার সন্তানি হবে না বাবা। আমরা ওর বাড়ি গেলে তোর বউ আমার বাড়ি ছেড়ে চলে যাবে তো বাবা? চলে গেছে মা, মহেশ মল্লিকের হাত ধরে সে আমাকে ছেড়ে চিরদিনের মতো ছেড়ে চলে গেল। আর তোমাদের শুভ কি হয়েছে সুমনের? কিছু না বাবা, আগে তোমরা বাড়ি চলো, তারপর তোমরা সব কথাই বলবো। আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে তোমরা আগে আবার ফিরে চলো না, নইলে কিন্তু আমি আর চলবো না। আমরা যাবো, তোর সঙ্গে আমরা ফিরে যাবো। কি গো, তুমি যাবে না? চলো আরতি, ভগবান যা করে ওরা আমাকে পথে নামিয়েছিল বলে তো আজ আমাদের গৌরী কে মা? তোর ছোট্ট বোন গৌরী, তোর মনে নেই সেই অনেক বছর আগে চরকের মেলাতে এই গৌরী হারিয়ে গেছিল? এই সেই গৌরী তোর ছোট বোন। তুমি মানে তুমি আমার ছোট বোন গৌরী? আমি তোমার ছোট বোন গৌরী। গৌরী বোন আমার কাছে আই বোন। দাদা, ভগবান তোমাকে বিশেষ ধন্যবাদ। আজ আমার ছুটি বোনটা যখন তার আসল পরিচয় ফিরে পেয়েছে তখন আর আমার মনটা কোনো বিভানে চলুন স্যার আমার কোথায় নিয়ে যাবে? না বাবুয়া অনেক কষ্ট করা উত্তর শয়তান ওই শয়তানটাকে চাল করা সম্ভব নয় তাই তাকে ধরতে আমরা তো বিশালে ব্যবহার করবো
না ভাই আমার অশোকের মধ্যে এগুলো কি জানতে বলছে? মরিয়া মাল এসব কি বলছে কি? এসব কি বলছে? মাল আর আমার বলে জমা মালের দাম 3 লাখ টাকা। ये लीजिए महेश बाबू इसने पूरा 3 लाख थैंक यू सेठ। সরকার বেমান বিশ্বাসঘাতক আমাকে বিমানের মধ্যে কি তুমি আমাকে এনে দিয়ে বিক্রি করতে চাইছো? এই বয়স বলে কি এতটাই বলে সে এমন একটা দেখে না মানলে সে বিয়ের বাসর সাজাবে মাল ঘন্টা করে গেল সেটি আমার অনেক দিনের শখ পয়সা সুন্দর করে না বলে ছুটি করে মহারাজে টিভি চ্যানেলে দেখতে যাবো সে সব কাজ আমার পূর্ণ হবে এই টাকা দিয়ে আমি পয়সা শুনে নাটকের ছুটি করতে চললাম ছুটি এই শয়তান, কোথায় যাচ্ছিস? একটা সংসার নষ্ট করে একটা মেয়ের জীবন শেষ করে দিয়ে এইভাবে বাড়ি আর আমি বলে ষড়যন্ত্রের আরেক শিকার দিগন্ত বিশ্বাস আমার চার লোক দিয়ে হেবি আর দুর্গা কই আমরা যদি এভাবে ছদ্মবেশে না আসতাম তাহলে তোর হাত থেকে ওই মেয়েটাকে আমি কাছে বাঁচতে পারতাম না সন্তান। এবার তুমি আমার কাছে না এই জানে সবার আগে আমি তোকে গুলি করে মারবো ছয় জনের বাচ্চা বয়স বলে আমি ছাড়বো না বাবা, তুমি কেন এখানে এলে? কেন? মহেশ বলি ওনাকে গুলি করেছে
মধ্যে নাটকের ঢুকে কি কথা বলতে যাবো আমার এখন মেটা নিয়ে ভালো আর কত কি না শুনলে তুমি তো বলেই মহিষাসুর বাবু এমনিতেই তোমার যা চেহারা তোমার কোনো মেকআপের দরকার হবে না এ কি তোমাকে লক্ষ্মী মেকআপ করে দেওয়া হবে না তোমার হাতে লক্ষ্মী খাটের বদলে অস্ত্র গেল বলির মহিষাসুরের সাথে লড়তে হলে আমার সঙ্গে বলির লক্ষ্মী সাজতে হবে গো বাবু আর বলির লক্ষ্মীর হাতে লক্ষ্মীর ঝাঁপি থাকে না থাকে মহিষাসুরের মুন্ড কাটা কাটারি সারা আমাদের ব্যবস্থা নেই মস্তি মেয়ে নয় না শয়তান মস্তি মেয়ে নয় মস্তিতে মানুষ হলেও আমি দুর্গার আপন মন গৌরী গৌরী আত্মশক্তি মহামায়া আলাপ নাম তাই বলি দুর্গাকে বদলানোর আগে তোর মতো মহিষাসুরের মুন্ড আজ আমি কাটবো আমার বন্ধ করার আগে তোমাদের হাত লাগলে টেনে ছিঁড়ে দেব তুমি এভাবে বসে হাতে সরস্বতীর বিনার বদলে হাতে বটিটাকে শয়তান আমি দুটো হাতকে টেনে ছিঁড়ে দেব এই ত্রিশূল দিয়ে তোর হাতটা আমি কেটে তোর মতো কলির মহিষাসুরের বধ করতে কলির দুর্গা ধরেছে ত্রিশূল। ওরে মহিষাসুর, কি ভেবেছিস যে ছিল অমর, তাই না? ওরে শয়তান, শয়তান, তোরা এক এক করে এই কলির দুর্গাতে ইজ্জত নষ্ট করছিস, তাই না? না রে শয়তান, না, না কিছুতে পারবি না শয়তান, তাকে কিছুতে পারবি না। দুর্গার হাতে মহিষাসুর বধ হয়েছে, আর আজও দুর্গার হাতে তুই বধ হবি, হবি, আমি তোরই জন্মদাতা বাবা আশুতোষ মল্লিক বেঁচে আছি কিন্তু তোর মরণটা নিজের চোখে দেখবো বলে। রাজা নয় রে শয়তান, আমি তোরই আপন ভাই বাবারা। আর এখন তোর এই বিশেষ চরিত্রের নাটকের বিশেষ চরিত্র কার্তিক।